হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর মৌ যেভাবে আমাকে ধাক্কা মারলো, আমি একটা ইটের সাথে হোঁচট খেয়ে ফ্লোরে আমার মাথাটা জোরে আঘাত করলো এবং রক্ত বেরোতে লাগলো। সেটা একা দেখতে পেলো আর থাপ্পড় খাওয়ার পর কোনো জবাব না দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আর তখন একা আমার কপালে দেখতে পেলো রক্ত বেরোচ্ছে ফেটে। মৌও সেটা দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একা বলতে লাগলো, ব্যাস অনেক হয়েছে, আর আপনি এদিকে এগিয়ে আসবেন না। সরি সূর্য। হয়েছে, এবার তো আপনি খুশি? আমার দিকে আসবেন না? আমি ইচ্ছেকৃতভাবে ধাক্কা দেইনি। সরি সূর্য। কি হলো, আপনার কানে কি কথা যায় না? আপনি এগিয়ে আসছেন কেন? এই ফাউল মেয়ে, তুমি একদম চুপ থাকো। ও আমার কাজিন হয়। তখন সেখানে আসিফ চলে এলো আর আমার এমন অবস্থা দেখে ছুটে এলো আমার দিকে আর আমায় ওঠাতে লাগলো। এমন সময় মৌ আমাকে টাচ করবে, তখন আমি বললাম, আমাকে আর ছুবেন না, দূরে থাকুন আমার থেকে। তখন মৌ আমার কাছাকাছি থাকলো, আমাকে ছুলো না। আসিফ বলতে লাগলো একাকে, সূর্যকে হসপিটালে নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলছো তুমি আসিফ ভাই। তারপর একা আর আসিফ আমাকে নিয়ে যেতে লাগলো। আসিফ আমাকে রেখে তার বাইকটা নিয়ে এলো আর আসিফ তার বাইকে বসে পড়লো আর আমাকে আসিফের পিছনে বসিয়ে একাও আমার পিছনে বসে পড়লো এবং আসিফ তখন তার বাইকে করে হসপিটালে নিয়ে যেতে লাগছিল। আর মৌ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের বাসায় চলে গেল। আসিফ তার বাইকে করে হসপিটালে নিয়ে এলো আমাকে, একাও সাথে রয়েছে আমার। হসপিটালে পৌঁছানোর পর একটা কেবিনে নিয়ে গেল। ডক্টর এসে আমার মাথায় ট্রিটমেন্ট করে দিয়ে গেল। তখন আসিফ আর একাও আমার সাথে রয়েছিল। আসিফ আর একা কোনো কথাই বলছিল না, একা আমার পাশে বসেছিল আর আসিফ দাঁড়িয়েছিল। একার মন খারাপ ছিল খুব, সবসময় আমার হাতটা ধরে রেখেছিল একা। আমি একার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, তুমি মন খারাপ করে আছো কেন? কি বোকার মতো কথা বলছো কেন তুমি? আমার সামনে তোমার এমন অবস্থা করলো আর আমি সেখানে থেকেও কিছুই করতে পারলাম না, তো মন খারাপ হবে নাকি আনন্দ পাবো? সে আমার কাজিন ছিল আর আমার সাথে এমন ঘটেছে সেটা আমার কাজিন বুঝতে পারেনি, এতে ওরও কোনো দোষ নাই। কাজিন কাজিন কাজিন, আজ কাজিনের জন্যই তোমার এই অবস্থা। সব সময় কাজিনের পক্ষে কথা বলতে হবে কেন তোমার? দেখছো না তোমার কাজিনের জন্যই আজ তোমার এই হাল হয়েছে। দোস্ত, একা একদম ঠিক কথা বলছে। আমি জানি না তোদের মাঝে কি হয়েছিল, বাট তোর সাথে এমনটা করা একদম তার উচিত হয়নি। হোক সে কাজিন, আমারও তো কাজিন আছে, ওই এমনটা কখনো তো করেনি। হ্যাঁ আসিফ ভাই, আমারও কাজিন আছে। কই, আমি তো তার সাথে এমন আচরণ করিনি কখনো। আচ্ছা বাদ দাও। এখন কেন আমরা বাদ দিব? উত্তরটা দিবি না, তাই না? আসিফ, তুই বেশি বকবক করছিস, বাদ দিতে বলছি বাদ দে। কাজিন কাজিন কাজিন, কাজিন ছাড়া কিছুই বোঝে না। এত বড় সমস্যা করার পরও কাজিনের হয়েই কথা বলবে। একা তুমি চলে যাও, তোমার বাসা থেকে টেনশন করবে। আর তোমার সাথে কে থাকবে শুনি? আসিফ আছে, কিছুটা সময় পর আসিফ আমায় আমাদের বাসায় পৌঁছে দেবে। হ্যাঁ, তুমি বাসায় চলে যাও একা আপু। আমি চলে যাচ্ছি, নিজের খেয়াল রেখো, আর কোনো দরকার পড়লে কল দিও। তারপর একা চলে গেল আমার কাছ থেকে আর হসপিটাল থেকেও। তখন আমি আসিফকে বললাম, তুই আমার বন্ধু হয়ে আমার বিপক্ষে কথা বলতে যাস কেন, তাও আবার আমার কাজিনের বিরুদ্ধে? সেটা আমার দোষ না, সেটা তোর ওই কাজিনের দোষ। তুই কিন্তু মার খাবি। আমার কাজিন আমার সাথে যাই করো, তোর তাতে সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, তোর কপাল ফাটাইছে না, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, এবার চুপ থাক। তখন আসিফ চুপ রইলো। কিছুটা সময় পর ডক্টর এলো এবং আমি তার থেকে অনুমতি নিয়ে আসিফের সাথে বাসায় চলে এলাম। আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল আসিফ তার বাইক দিয়ে। আমি আমাদের বাসার ভেতরে যাচ্ছিলাম, এমন সময় আমার আম্মু আমার কপালের ব্যান্ডেজ করাটা দেখলো, তাই আমাকে বলতে লাগলো, কি হয়েছে সূর্য, তোর মাথায় এমন ব্যান্ডেজ কেন? কিছু না আম্মু, পড়ে গিয়েছিলাম। বাইক দেওয়ার পরে এমনটা হয়েছে, তোর বাইকটা নিয়ে নিবো আমি। আম্মু বাইকটার জন্য না, সত্যি আমি পড়ে গেছিলাম। তোর বাইক কোথায়? কলেজের পার্কিং এ। তোর ভাগ্য ভালো, আজকে নিয়ে নিতে পারলাম না। তুই তোর রুমে যা, আমি স্যুপ নিয়ে আসছি। তারপর আমি নিজের রুমে চলে এলাম। রুমে আসার পর বিছানায় বসে আছি।
এমন সময় রফিক মামা চলে এলো আর আমার হাতে একটা চিঠির মতো কাগজ দিল। তখন আমি মামাকে বলতে লাগলাম, এটা কি মামা? আমি জানি না, খোলা বারণ আছে আমার জন্য, শুধু তোর জন্য এটা। কে দিয়েছে এটা? কে আর, মৌ দিছে। রফিক মামা কথাটা বলেই চলে গেল আমার রুম থেকে। আমি চিঠিটা বিছানায় রাখলাম, কিছুটা সময় চিঠিটার দিকে তাকিয়ে থেকে আবার হাতে তুলে নিলাম এবং চিঠিটা খুলতে লাগলাম। চিঠিটা খুলতে দেখতে পেলাম মৌয়ের লেখা, তাই আমি পড়তে লাগলাম। সূর্য, তোমায় আমি খুব জ্বালিয়েছি, অনেকগুলো থাপ্পড়ও মেরেছি, এর সাথে প্যারাও দিয়েছি। কয়েকদিনেই তোমার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছি, আর আজকে তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি, আর মনে আমার এমনটা করার ইচ্ছেও জাগেনি কখনো। আমি তোমায় ছোটবেলা থেকেই পছন্দ করি, তুমি হয়তো বোঝো, আবার হয়তো না। তাই তো সেহরির আগে আমার কি হয়ে গিয়েছিল আমি বুঝতেই পারিনি, তোমার সাথে অমন হবে আমি ভাবতেও পারিনি। আমি তোমায় পছন্দ করি, শুধু পছন্দ বললে আসলে ভুল হবে, ভালো না থাক, বলতে পারবো না। তাই তো কলেজের মেয়েটার সাথে তোমায় দেখে আমার খুব রাগ হয়, তার জন্য তার শরীরে হাত তুলি এবং তুমি এর মাঝে চলে এলে তোমারও রক্ত ঝরাই। তার জন্য এবং সব কিছুর জন্য আমি সরি। আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, ভালো থেকো। আর তোমার এই কাজিনটাকে একটু মনে রেখো। ইতি, তোমায় খুব করে চেয়েও পেলাম না, তোমার কাজিন। এই সমস্ত লেখা পড়ছিলাম, সবটাই পড়া শেষ হলে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। তার মানে কি মৌ চলে গেল? কোথায় চলে গেল? আর আমাকে জানালো না, শুধু চিঠি দিয়ে চলে গেল। আর মৌ আমাকে পছন্দ করে সেটা কখনোই বুঝতেও দিল না। বাট কেন এমন করলো মৌ? যদি ভালোই বাসতো তাহলে এত থাপ্পড় আর বকাঝকা করার পরও একবারও বলতে পারলো না, শুধু নিজের রাগটা দেখাইলো। বাট নিজের ফিলিংসটা একবারের জন্য তো আমার সাথে শেয়ার করতে পারতো, কিন্তু মৌ তা করলো না, আমার কপাল ফাটিয়ে চলে গেল। এটা কেমন বিষয়, কেমন কথা, কেমন সিস্টেম, কেমন অভিমান, আমার মাথায় কিছু ঢুকছে না। তাই আমি আমার রুমে আর না থেকে বাইরে চলে এলাম আর আম্মুকে খুঁজতে লাগলাম। তাই আমি কিচেন রুমে গেলাম। কিচেন রুমে আসার পর দেখতে পেলাম আম্মু আমার জন্য স্যুপ বানাচ্ছে। তাই আমি আম্মুর দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলাম, আম্মু, মৌ কই? মৌ মৌ তো ওদের বাসায় চলে গেছে দুপুরের দিকে এসে। তুমি মৌকে যেতে দিলা কেন? আমি তো না করেছিলাম যেতে আজ, কিন্তু বললে কিছু নাকি সমস্যা হয়েছে ওর একটা বান্ধবী, তাই যেতে হবে। তুমিও না আম্মু, আমাকে জানাওনি কেন? জানালে কি করতি? মৌকে এগিয়ে দিয়ে আসবো বাইক দিয়ে আমার। তো সমস্যা কি? যা, এখন রাস্তায় পেতে পারিস। আমি আম্মুর কথায় যেতে লাগলাম সেখান থেকে, আর বাসার বাইরেও আসতে লাগলাম। ভাবতে লাগলাম বাসার বাইরে এসে বাইকটা নিয়ে দ্রুত স্পিডে রেল স্টেশনে পৌঁছে যাব, তারপর মৌকে নিয়ে আসব। কিন্তু বাসার বাইরে আসার পর দেখতে পেলাম আমার বাইকটা নেই। তখন সকালের কথা মনে হইলো বাইকটা তো কলেজেই রয়ে গেছে। তাই আমি মনে মনে বলতে লাগলাম, শালার কাজের সময় কিছুই পাওয়া যাবে না। তাই আমি আমাদের বাসা থেকে কিছুটা দূরে গিয়ে একটা অটো নিলাম। আর অটোটা এত স্লোতে চলছে, ড্রাইভারকে কয়েকবার বলছি দ্রুত চলুন, ড্রাইভারও বলে দিয়েছে সবটুকু স্পিডে চলছে। তার অটো এমন করতে করতে কলেজের রাস্তায় পৌঁছে গেলাম। আর দেখতে পেলাম আমাদের কলেজের গেটের দারোয়ানটা গেট এখন বন্ধ করছে। তাই আমি অটো ড্রাইভারকে বললাম অটো থামাতে। অটো ড্রাইভার অটোটা থামালো। তখন আমি দৌড় দিলাম কলেজের গেটের দিকে। তখন অটো ড্রাইভারটা বলতে লাগছিল আমার ভাড়াটা। কথাটা বলতে বলতে সে তার অটো ইঞ্জিন অফ করে নেমে পড়লো আর আমার দিকে এগোতে লাগছিল, চিৎকার করতে করতে বলছিল, মামা আমার ভাড়াটা দিলেন না, ভাড়াটা দেন। কিন্তু অটো ড্রাইভারের কোনো কথাই আমার কাছে পৌঁছলেও শুনতে পারছি না। আমি আছি এক ধ্যানে। আমি আমাদের কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, অমনি দারোয়ানটা গেট বন্ধ করে দিল। আমি তার কাছে চলে এলাম আর বলতে লাগলাম, আঙ্কেল, আমার বাইকটা কলেজের পার্কিংয়ে রয়ে গেছে, বাইকটা আমার নেওয়া খুব জরুরি, প্লিজ আঙ্কেল আমাকে একটু যেতে দিন। অনেক আকুতি মিনতি করে। না না, আজকে আর গেট খোলা হবে না। কেউ জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি কালকে কলেজে আসার পর নিয়ে যেও। আপনি আমার বিষয়টা কেন বুঝতেছেন না? বাইকটা আমার আজকেই লাগবে, তা না হলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে আমার। প্লিজ আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আজকে যদি আমায় ভেতরে যেতে না দেন তাহলে আমার ভালোবাসার মানুষটাকে আমি চিরতরে হারাবো। তখন দারোয়ানটা আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত কলেজের গেটটা খুলে দিল আর আমি ভেতরে চলে আসলাম। আমি দৌড়িয়ে পার্কিংয়ের ওই জায়গাটায় দৌড়ে আসতে লাগলাম। আমি ভেতরে চলে গেলে
অটো ড্রাইভারটা কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়, এমন সময় দারোয়ানটা তার হাত ধরে ফেললো আর বলতে লাগলো, কি চাই আপনার? ভেতরে যাচ্ছেন কেন? একটা ছেলে আমার অটোর বিল না দিয়ে এখানে চলে গেল, তাই তার থেকে বিলটা নিয়ে নেব, তাই যাচ্ছি। কলেজের ভেতরে সবার প্রবেশ নিষেধ। সে বাহিরে এলে তার থেকে আপনার ভাড়াটা নিয়ে নিন। কিন্তু সে যদি পালিয়ে যায় অন্য রাস্তা দিয়ে, তখন কিন্তু বিলটা আপনার থেকেই নেব। এই মিয়া, ফাইজলামি করেন? কলেজের একটা গেট থাকে, আর সেটা হলো এইটা। আর আপনার যেই না 2 টাকা ভাড়া হয়েছে। আপনি মুখ সামলিয়ে কথা বলুন। আমি কি বেডি মানুষ নাকি যে মুখ সামলামো? ভদ্রভাবে কথা বলুন। তাদের কথা ঝগড়ার মতো হচ্ছিল, আর আমি ওদিকে নিজের বাইকটা দেখতে পেলাম কলেজের পার্কিং প্লেসে। তাই আমি বাইকটার কাছে আসলাম এবং চাবি লাগিয়ে স্টার্ট করলাম, আর বাইকটা নিয়ে কলেজের গেট দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর দেখতে পেলাম অটো ড্রাইভার ও দারোয়ান দুজনে ঝগড়া করছে। আমাকে দেখতে পেয়ে অটো ড্রাইভারটা আমার দিকে এগিয়ে এলো। তখন আমি তাকে কিছু না বলার সুযোগ দিয়ে আমার পকেটে হাত দিলাম, 100 টাকা পেলাম। তাই আমি তার দিকে টাকাটা এগিয়ে দিয়ে বলতে লাগলাম, সরি মামা, আসলে আমার মনে ছিল না আপনার বিলটা মেটানোর, একটা জরুরি কাজে যাচ্ছিলাম তাই। আচ্ছা, আমার বিল তো 60 টাকা আসছে। বাকিটা আপনার। তখন সে চলে যেতে লাগলে দারোয়ান আঙ্কেল আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলো, 60 টাকা বিল থাকলে 60 টাকায় বিল দিতা। বজ্জাত বেডা ওইটা। বাদ দেন আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেই কাজে যাচ্ছি সেটাতে যেন সফল হই, দোয়া করবেন। আর আমার লেট হচ্ছে আঙ্কেল, পরে কথা হবে। কথাগুলো বলেই দ্রুত স্পিড দিয়ে চলে যাচ্ছিলাম রেল স্টেশনের দিকে। রাস্তায় ওদিকে রেল লাইনে রেলটারও গর্জন আসতে লাগলো দূর থেকে, সেটা শুনতে পাচ্ছে মৌ। তাই সে বসা থেকে দাঁড়িয়ে পড়লো আর দেখতে পেল দূরে ট্রেন আসতে লাগছিল। আমি তখন রাস্তায় খুব জোরে স্পিডে চলছি বাইক নিয়ে, কারণ মৌ একবার যদি চলে যায় তাহলে তাকে আর আমার পাওয়া হবে না, কারণ আমিও মৌকে ভালোবাসি। একার বিষয়ে আমার মনে কেমন ফিলিংস সেটা আমি নিজেও জানি না, কিন্তু মৌয়ের প্রতি আমার ভালোবাসার ফিলিংস আমি বুঝতে পারছি। কিছু ট্রাক আমার পাশাপাশি চলছিল, 3 থেকে 4টা হবে। আমি খুব স্পিডে একটা ট্রাক ওভারটেক করলাম, আর এভাবেই সেকেন্ড ট্রাকটাও, আর অমনভাবেই থার্ড ট্রাক ওভারটেক করতে লাগলেই সেই ট্রাকের ড্রাইভারটা আমার বাইকের দিকে ব্রেক করতে লাগলো, আর হঠাৎ করে সেই ট্রাকের সাথে খানিকটা আমার বাইকে স্পর্শ করলো, আর তাতেই আমার বাইকটা রাস্তা সাইডে গিয়ে বাইকটা সহ আমি পড়ে গেলাম। ট্রাকের ড্রাইভারগুলো আরো দ্রুত গতিতে চলে যেতে লাগছিল। আমার কপালের ব্যান্ডেজের অংশ, হাতের কনুইর অংশ এবং কি পায়ের গিয়ার ও তার সাথে বুকে বাইকের ব্রেক করা সেটার সাথে আমার বুকে লাগছিল। এই সমস্ত জায়গা কেটে রক্ত বের হতে লাগছিল। আর ওদিকে মৌ ট্রেন চলে এলো আর মৌয়ের সামনে থামলো। তখন মৌ ট্রেনটার দরজায় লোহার হাত রেখে এদিক সেদিক তাকালো আর একটা পা ট্রেনে রাখলো। আর এদিকে আমার শরীরের নাজেহাল অবস্থা, আমি কোনোভাবেই নিজের শরীর নাড়াচাড়া করতে পারছি না। আর হঠাৎ করে আমার চোখ জোড়া বন্ধ হতে লাগলো। আমি খুব কষ্ট করে চেষ্টা করলাম তাকিয়ে থাকার, আমার সব চেষ্টা বৃথা হয়ে চোখ বন্ধ একেবারেই হয়ে গেল। আমার শরীরের প্রায় সব জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি রেল স্টেশনে চলে আসলাম। আসার পর দেখতে পেলাম মৌ আর নেই। তাই আমি সেখানে খুঁজতে লাগছিলাম ভালো মতো, কিন্তু পেলাম না। তাই আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আর তখন কেউ একজন আমার পিঠে হাত রাখলো। তখন আমি ঘুরে তাকালাম, দেখতে পেলাম মৌ আমার কাঁধে হাত রেখেছে। তাই আমি বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ার পর মৌ আমার মুখে তার 2 হাত রাখলো আর ছুতে লাগলো, এবং তার চোখে পানি চলে এলো এবং বলতে লাগলো, এমন কি করে হলো তোমার? সেটা তোমায় বলতে হবে না, আমি জানি। তুমি ফিরে যাও, এটা সত্যি না, এটা স্বপ্ন। তুমি চলো। এটা বাস্তব না হলে আমি কি করে তোমার কাছে এলাম? হয়তো আমার মতো তুমিও আমায় ভালোবাসো। তুমি যাও। কিন্তু আমি তোমায় রেখে যেতে চাই না। আল্লাহ চাইলে আবারও দেখা হবে, কিন্তু এর জন্য তোমায় এই স্বপ্ন থেকে বের হতে হবে। কিভাবে বের হব? আমি তো পারছি না। আর আমার শরীরের কি অবস্থা দেখছো তুমি? দেখছি, বাট চিন্তা করো না, খুব দ্রুত সেরে যাবে তুমি। তুমি তোমার স্পেশাল দিনগুলো চিন্তা করো, তাহলে বের হতে পারবা এই স্বপ্ন থেকে। তখন আবার মনে করতে লাগলাম, আম্মু আমাকে সারপ্রাইজ হিসেবে বাইক দিয়েছিল। এর পরের দিন একা, অতঃপর মৌয়ের সাথে দেখা। অনেক বছর পর দেখা হলে থাপ্পড় মারলো, তাও প্রথম নজরে থাপ্পড়। অতঃপর আমার মোবাইলটা রফাদফা করে দিল। তারপর রাস্তায় ছেলেদের মারলো। এরপর আমাদের রোমান্টিক সিন, আর তারপর একার সাথে তর্কাতর্কি করে একাকে থাপ্পড়, আর আমার কপাল অনিচ্ছাকৃতভাবে ফাটালো। তারপর বাসায় আসার পর মৌয়ের প্রথম আর শেষ চিঠি, এবং আমি পাগলের মতো মৌয়ের কাছে
ও ফিরিয়ে আনার জন্য অনেক স্পিডে বাইক চালাচ্ছিলাম, আর হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর সেই মুহূর্তে আমার হুঁশ ফিরল, আমার চোখ খুলে গেল। আমি দেখতে পেলাম হসপিটালে পেশেন্টের মুখে গ্যাস হওয়া মাস্কটা আমার মুখে লাগানো, কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর তার পাশের উঁচু একটা টেবিলে টিভি আছে ছোট্ট, তবে সেটা সাদা রঙের, টুটটুট করছে। আমি কোনোভাবে মাথাটা উঁচু করলাম, কারণ আমার শরীরে কেমন যেন কোনো শক্তি পাচ্ছিলাম না। মাথাটা উঁচু করে দেখতে পেলাম আমার পায়ের হাঁটু, হাতের কবজি, বুকের যে জায়গায় ব্রেক করার জায়গাটা লেগেছিল সেখানেও, এবং মাথাতেও ব্যান্ডেজ করা, প্রায় সমস্ত জায়গায় ব্যান্ডেজ করা। তারপর আমি আমার মুখের গ্যাসের মাস্কটা খুলে নিলাম। তখন আরও বেশি করে টুটটুট করতে লাগছিল। এমন সময় একটা নার্স আসলো সেখানে। আমি তাকিয়ে আছি, এদিক সেদিক তাকাচ্ছি, আর গ্যাসের মাস্কটা খোলা অবস্থায় দেখি সে দৌড়ে চলে গেল বাইরে। তারপর একজন ডক্টরকে সাথে নিয়ে এলো। তখন ডাক্তার এসে আমাকে চেক করতে লাগলো আর বলতে লাগলো, এখন কেমন ফিল হচ্ছে? একদম বাজে। এখানে কেমন এলাম আমি? আমার ফ্যামিলি কই? আচ্ছা, রেস্ট নাও। তারা বাহিরে আছেন, আমি ডেকে পাঠাচ্ছি। দ্রুত পাঠান। আমার এমন কথায় ডক্টর চলে গেল। নার্সটাকে সাথে করে নিয়ে কিছুটা সময় পর বাইরে থেকে কিছু মানুষ আসতে লাগলো। আমি দেখতে পেলাম আম্মু, রফিক মামা আর আশিফকে, কিন্তু আমার চোখ এদের কাউকে খুঁজছিল না। আমার চোখ তো মৌকেই খুঁজছিল শুধু। তাই আমি খুঁজেই চলছিলাম চোখ দিয়ে মৌকে, কিন্তু পাচ্ছি না। আম্মু আমার নিকট এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁদো কাঁদো অবস্থায় বলতে লাগলো, কেমন আছিস সূর্য? আম্মু তুমি কাঁদছো কেন? তুমি চিন্তা করো না, আমি একদম ঠিকঠাক আছি। তখন আম্মু আর কিছু বলল না, কিন্তু তার চোখ পানিতে ভরে যাচ্ছে। তখন ফ্রিজ থেকে আনা স্যুপটা আমায় খাইয়ে দিল, আর সবাই চলে গেল। কারণ কিছুটা সময় পর ডক্টর এসে বলে দিয়েছিল এই রুমে একজন থাকবে। তাই আমি আশিফকে থাকতে বলেছিলাম, আর তাই সবাই বাসায় চলে গেছে। কালকে আমায় বাসায় নিয়ে যাবে। সবাই চলে গেলে আমি আশিফকে আমার পাশে বসতে বললে আশিফও আমার পাশে বসলো। তাই আমি আশিফকে বলতে লাগলাম, মৌ কোথায়? তোর কাজিন কোথায়? আমি তা কেমন করে জানবো? মৌ আসেনি এখানে? জানি না তো, কারণ আমি কলেজ শেষ করে কিছুটা সময় আগে আসছিলাম তোকে দেখতে। আমি এখানে কেমনে করে এলাম? কে আনছে আমায় এখানে? আচ্ছা তাহলে শুন পুরা কাহিনী। তোকে সেদিন বাসায় পৌঁছে দেওয়ার পর তারও কিছুটা সময় পর তোর আম্মু আমার আন্টি স্যুপ নিয়ে তোর রুমের দিকে গেল, কিন্তু তোকে পেল না রুমে। তাই সে চলে যেতে লাগবে, তখনই তোর জানালাটার দিকে দেখতে পেল তুই বাসা থেকে বের হচ্ছিস, কেমন যেন উদাস উদাস হয়ে। তারপর একটা অটোতে উঠে পড়িস। তাই আন্টির কেমন যেন লাগে। তাই আন্টি আমার মোবাইলে ফোন করেন। তখন আমি বাইকে ছিলাম। তোকে পৌঁছে দেওয়ার পর আমি বাসায় যাচ্ছিলাম। সেই মুহূর্তে কল এলে আমি বাইকটা সাইড করে ফোনটা সামনে রাখতেই দেখতে পেলাম আন্টির ফোন। তাই আমি রিসিভ করে নিলাম। আন্টি বলল তুই নাকি অদ্ভুতভাবে বাসা থেকে বের হয়ে অটোতে কই যেন যাচ্ছিস, সেটা দেখার জন্য রিকোয়েস্ট করলো। তাই আমিও আমার বাইকটা ঘুরিয়ে আবার তোকে খুঁজতে লাগছিলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম 4টা ট্রাকের সাথে তুই ফুল স্পিডে বাইকটা চালাচ্ছিস। আমি তোকে অনেকবার ডেকেছিলাম সেই সময়, কিন্তু এর মধ্যে হঠাৎ করেই তোর একটা ট্রাকের সাথে ধাক্কা লাগলো, আর তুই সহ বাইকটা রাস্তার সাইডে চলে গেল। আর আমি তোর কাছাকাছি এসে দেখতে পেলাম তুই সমাপ্ত হয়ে গেছিস, আর তোর পুরো শরীর দিয়ে লাগাতার রক্ত বের হচ্ছে। তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তাই তোকে হসপিটালে নিয়ে আসি। এরপর আন্টিকে খবর দিলাম। তারপর থেকে আন্টি তোর সাথে হসপিটালে থেকেছে, তোকে দেখে রেখেছে, তোর জন্য দোয়া করেছেন। তোর শরীরে শুধুই স্যালাইন চলতো, আর এতদিন পর আল্লাহর রহমতে তোর জ্ঞান ফিরল, হুশ এলো। এতদিন পর বলতে কতদিন? 14 দিন, বেশি না। তার মানে এই 14টা দিনেও মৌ আমার কোনো খোঁজ নিল না? মৌয়ের লাস্ট কথাটা তাহলে ঠিক, আমাদের আর কখনো দেখা হবে না। কিন্তু তাহলে স্বপ্নে কেন বলেছিল ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে? কোনটা মেনে নেব আমি? কিরে কি ভাবছিস? তেমন কিছু না। তার মানে কি কালকে ঈদ? আলহামদুলিল্লাহ, ঈদের আগের দিন সুস্থ হয়ে গেছিস, আর কালকে বাসায় যেতে পারবি। এখন আর বাসায় গিয়ে কি করব? মৌ তো নেই আশেপাশে। যখন আমার মনে ছিল না তাকে তখন লাগতো না, কিন্তু এখন তো মৌ আমার মন থেকেই মুছছে না। থাপ্পড় থেকে অ্যাক্সিডেন্ট শুধু মৌয়ের জন্যই হলো, আমি এসব ভাবছিলাম। তখন আশিফ আবার বলল, কিরে একটু পর পর কি ভাবছিস? তুই বুঝবি না কিছু, আমাকে একটু উঠিয়ে বসা। তখন আশিফ আমায় উঠিয়ে বসালো। আমার পা আমি নড়াচড়া করার চেষ্টা করলাম, একটু একটু নড়াচড়া করতেও পারলাম। সবসময় মৌয়ের কথা মনে পড়ছে শুধু, অন্য কিছু মনেই আসছে না।
এমনভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন ঈদের দিনও চলে এলো। আম্মু আব্বু আর রফিক মামা আমাকে নিয়ে যাওয়ার জন্য এলো। আমি বসে আছিলাম তখনও। রফিক মামাকে আমার নিকট রেখে আম্মু আব্বু চলে গেল ডক্টরের নিকট। ডক্টর আম্মু আব্বুকে বলে দিল, পায়ে একটু সমস্যা দিয়েছে, তবে চিন্তার কিছু নাই, কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। আর কিছু ওষুধের নামও লিখে দিল একটা কাগজে। তখন আমার কাছে একা চলে এলো। একাকে দেখতে পেলাম ও একটা ফুলের তোড়া নিয়ে আমার কাছে আসতে লাগলো, আর আমার নিকট এসে সেই ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তুমি আবার আমাদের নিকট ফিরে এসেছো। তখন আমি আসিফকে আমার কাছে আসতে বললাম, আর আসিফের কানের কাছে মুখটা রেখে বলতে লাগলাম, আমার এই কয়েকদিনে অসুস্থতার মধ্যে কি একা আসছিল আমার খোঁজ খবর নিতে? একবার আসছিল আর বলে দিয়েছিল সুস্থ হলে কল দিত যেন তাকে, তাই গতকালকে ফোন দিয়েছিলাম। তখন আমি বুঝতে পারলাম একা আমায় ভালোবাসে না বা পছন্দ করে না সেরকম, আর পছন্দ করলেও এমন মেয়ে আমার দরকার নেই। একে এমন মেয়ে, আমি হসপিটালে থাকার পরও সে ছিল নিজের কাজে ব্যস্ত। সে কি করে হবে আমার প্রেমের আসক্ত? কারণ সুস্থ মানুষকে সবাই দেখতে আসে, কিন্তু অসুস্থ হলেই বোঝা যায় কে আপন আর কে পর। আমার এ কেমন চয়েস ছিল না, মানে অসুস্থ হওয়ার পর একবার আসছিল দেখতে, তাই সেই আসিফকে বলে দিয়েছিল সুস্থ হলে যেন তাকে বলা হয়, আর সুস্থ হওয়ার পরও একদিন পর আসছে দেখতে। কেন, গতকালকে আসলে কি হতো? কারণ সে বিজি, বা তার এত খেয়ে কাজ নেই যে এত তাড়াতাড়ি দেখা করবে। সে যদি ভালোবাসতো তাহলে আমার জন্য অপেক্ষা করত। বাসায় থাকার পরও আমার সুস্থতার খবর শুনে গতকালকেই চলে আসতো। এগুলো ভেবে ভদ্রতার খাতিরে শুধু একার হাতের ফুলের তোড়াটা আমার হাতে নিয়ে আসিফকে দিয়ে দিলাম। তখন আসিফ সেটা হাতে নিল, আর একা আমার কাছে এসে বলতে লাগলো, এখন কেমন ফিল করছো? বেটার। কেমনে হয়েছিল এই অবস্থা তোমার? আমি সুস্থ হয়নি তখন বলবো তোমায়। ঠিক আছে, বাসায় যাওয়ার পর শুধু রেস্ট নিবা। আমি একদিন পর পর তোমায় দেখে যাব তোমার বাসা থেকে। আস ইউর উইশ। আমি কিছু বললাম না তখন একাকে, কারণ আমি চাই না অসুস্থতায় তাকে কিছু বলি, কারণ আমার এমনিতেও গলায় সমস্যা হচ্ছে এত কথা বলার জন্য। একটু পর আব্বু আম্মু চলে এলো আর আমাকে নিয়ে চলতে লাগলো বাসায়। হসপিটালের বাইরে আসার পর আব্বুর অফিসের কারটায় বসিয়ে দিল রফিক মামা আর আম্মু। আমাকে গাড়িতে ওঠানোর পর আসিফ আমার থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাসায়, আর আব্বু তার গাড়িটা ড্রাইভ করতে লাগলো। তখন একাও চলে গেল, আর তখন আমি কিছুটা দূরে আমাদের কারটা নিয়ে গেলে একার দেওয়া ফুলের তোড়াটা আমি কার থেকে ফেলে দিলাম, কারণ আমি একার ফুলও চাই না। কিছুটা সময় পর বাসায়ও চলে এলাম। আমাকে দড়াদড়ি করে হুইল চেয়ারে বসিয়ে দিল আব্বু আর রফিক মামা, আর আমাকে নিয়ে বাসার ভিতরে চলে আসলো, এবং রফিক মামা আমাকে আমার রুমে বিছানায় রেখে চলে গেল। কিছুটা সময় পর আম্মু এসে ঈদের পায়েস খাইয়ে দিয়ে চলে গেল। আমি বসেই ছিলাম। এমন সময় আমার অ্যাক্সিডেন্ট আর বাইকের কথা মনে পড়লো, আর তারপর মৌয়ের কথাও ভীষণ মনে পড়লো। আমার মনে পড়তে লাগলো মৌয়ের বলা লাস্ট কথাগুলি। সে আর আমার কাছে কখনোই আসবে না। এখন আমি বলতে লাগলাম, তুমি তো আসবা না মৌ, কিন্তু আমাকে তো তোমার নিকট আসতে মানা করনি। আমি আসবো, তোমায় ফিরিয়ে আর নিজের করে নেব। এগুলো বলেই আমি ইচ্ছাকৃতভাবে একটু বেশি বিছানার উপর দিকে ঝুঁকে গেলাম, আর ধপাস করে পড়েও গেলাম বিছানার নিচে। হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা লাগলো, আর ব্যথার চোটে চিৎকার দিতে ইচ্ছা হলো খুব, কিন্তু দিলাম না। হাঁটুর সাদা ব্যান্ডেজের উপর দিয়ে দেখতে পেলাম তাজা রক্ত আসছে, কিন্তু আমি সেদিকটায় মনোযোগ না দিয়ে আমি ফ্লোর থেকে ওঠার চেষ্টা করতে লাগলাম। আমি যতই ফ্লোর থেকে ওঠার চেষ্টা করছি হাতে ভর দিয়ে, ততই ব্যথা হচ্ছে, জ্বলছে আমার হাঁটুর ক্ষত স্থান থেকে। মাথায় প্রচুর পরিমাণে পেন করতে লাগছিল, আর মনে হচ্ছিল কেউ একজন আমার মাথার ভেতরে বসে মগজে হাতুড়ি মারছে। আমি ব্যথার চোটে এক হাত মাথায় কপালের নিকট ব্যান্ডেজের উপর রাখলাম, আর অন্য হাত মাটিতে রেখে খুব শক্তভাবে ওটা ট্রাই করলাম। আর এত ব্যথা লাগছিল মনে হচ্ছিল আমি মরেই যাব। ব্যথার ঠেলায় আমি চিৎকার করে উঠলাম আর দাঁড়িয়েও পড়লাম। অবশেষে আমি একদিনে দাঁড়িয়ে পড়লাম ওই অবস্থা থেকে। জ্ঞানীরা ঠিকই বলেছেন, ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই করা সম্ভব, সেটা যত বড় মুশকিল কাজই হোক না কেন। বাট কোন জ্ঞানী মানুষ বলেছে আমি জানি না, কেউ জানলে বলবেন, উপকৃত হতাম। আমার চিৎকার শুনে আম্মু আব্বু রফিক মামা তিনজনে চলে এলো, আর আমার রুমে আসার পর দেখতে পেলো আমি দাঁড়িয়ে আছি। আমার হাঁটু থেকে রক্ত পড়লেও আমি দাঁড়িয়ে আছি দেখে অনেক খুশি হলো সবাই। আম্মুর দিকে তাকালাম, দেখতে পেলাম আম্মুর চোখ দিয়ে পানি চলে আসছে। আমি তাদের দিকে এগিয়ে আসলাম আর আস্তে আস্তে পা ফেলতে লাগছিলাম। আমি আম্মুর নিকট আসার পর আম্মু আমার দুই গালে হাত বুলিয়ে দিল। তখন আমি আম্মুর চোখের পানিটা মুছে দিলাম।
আর আম্মুকে জড়িয়ে ধরলাম। কিছুটা সময় পর আম্মু আমাকে বলে দিল আজকে রফিক মামার সাথে বাইরে যেতে হবে হাঁটাহাঁটি করার জন্য। আমিও রাজি হয়ে গেলাম। ডক্টরের থেকে ব্যান্ডেজ আনা হয়েছিল, সেগুলো রফিক মামা আমার পায়ের পুরাতন আর রক্ত ঝরছে দেখে খুলে দিয়ে পরিষ্কার করে দিয়ে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিল। আর আমার কিছু নতুন জামা আমাকে পরিয়ে দিয়ে রফিক মামা আমাকে তার সাথে বাইরে নিয়ে এলো। ঈদের নামাজ শেষ অনেক আগেই, তাই সবাই ঘোরাঘুরি করছিল। আমি রফিক মামার সাথে বাইরে আসার পর জেনে নিলাম মৌয়ের বাসার ঠিকানা। আসলে আমি জানতাম না মৌ কোন শহরে থাকে, তাই জেনে নিলাম। আর রফিক মামাকে অনেক অনুরোধ করলাম আমরা সেই শহরে যাব, তাও এক্ষুনি। প্রথমে মামা রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে গেল। রফিক মামার সাথে আমি একটা সিএনজি করে রেল স্টেশনে চলে এলাম আর একটা ট্রেনে করে মৌয়ের শহরে চলে এলাম। মৌয়ের শহরে আসতে আসতে রাত হয়ে গেল। তবুও আমি আর রফিক মামা একটা রেল স্টেশন থেকে বের হয়ে একটা বাসে করে মৌয়ের বাসায় চলে এলাম। মৌয়ের বাসায় আসার পর আমাকে দেখে খালা খালু খুব বেশি খুশি হলো। বাসার ভিতরে আসতে বললে আমি জিজ্ঞেস করলাম মৌ কোথায়, একটু ডেকে দিতে বললাম মৌকে, কিন্তু খালা খালু আপসেট হয়ে গেল। তাই আমি খালাকে জিজ্ঞেস করলাম মৌ কোথায়, ওর কি কিছু হয়েছে খালা? আমার এই প্রশ্নে আমাকে বলতে লাগলো মৌ তো এরপরে আর বাসায় আসেনি, কোথায় আছে কেমন আছে সেটাও জানে না তারা। খালার এমন কথায় আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। কোথায় গেল তাহলে মৌ? মৌ কোথায়? সে যদি তাদের বাসায় না আসে থাকে, খালা খালু কি আমার থেকে কিছু লুকাচ্ছে? এই প্রশ্নটা মাথায় আরো পেন দিচ্ছিল। আর হঠাৎ করে আম্মু রফিক মামার মোবাইলে কল দিল। তখন রফিক মামা আমার দিকে ফোনের স্ক্রিন ঘুরালো আর বলতে লাগলো কি বলো মাপুরে? তখন আমি রফিক মামার সঙ্গে করে মৌদের বাসা থেকে দূরে চলে এলাম। এতক্ষণে আমার আম্মুর মোবাইলটাও কেটে গেল সেখান থেকে রিং হতে হতে। আমি আর মামা মৌয়ের বাসা থেকে খানিকটা দূরে যাওয়ার পর আবারও ফোন আসতে লাগলো আম্মুর। তখন মামা আমাকে আবারও বলল যদি আপু জানতে পারে তোর এই অবস্থা থাকার পরও আমি তোকে সাথে করে এখানে নিয়ে এসেছি, তাহলে আমাকে তোদের বাসা থেকে বের করে দিবে, গ্যারান্টি। মামা তুমি কোনো চিন্তা করো না, মোবাইলটা আমার হাতে দাও, আমি কথা বলছি। তখন রফিক মামা আমার হাতে মোবাইলটা দিতে দিতে বলতে লাগলো ভাগিনা একটু দেখে শুনে কথা বলিস। মামা। তারপর আমি আম্মুর কলটা রিসিভ করলাম। তখন আম্মু বলতে লাগলো রফিক কই তোরা, রাত হয়ে গেছে তো। আম্মু আমি সূর্য, আর আমি আর মামা আসিফদের বাসায় চলে আসছি হেঁটে হেঁটে, আসতে একটু লেট হবে। জানবি তো আসিফ ছেলেটির মতন বন্ধু পাওয়া যায় না। তুই ঠিক ছেলের সাথে বন্ধুত্ব মতন সম্পর্ক করেছিস, প্রাউড ফিল করছি তোর প্রতি। আম্মু তুমি কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, জেগো না। চিন্তা কি আর এমনি এমনি আসে বাবা? ছেলে অসুস্থ থাকলে মায়ের কি পরিমাণ কষ্ট হয় সেটা বোঝার ক্ষমতা কারো নেই। আম্মু তুমি শুধু শুধুই আপসেট হচ্ছ, ঘুমিয়ে পড়ো তুমি। তারপর আম্মু আর আমার কথা শেষ হলো। অতঃপর রফিক মামার মোবাইলটা তার কাছে দিয়ে দিলাম। রফিক মামার ফোনটা দেওয়ার পর রফিক মামা আমাকে বলতে লাগলো চল অনেক রাত হয়েছে, বাসায় ফিরে যাক। মামা তুমি কি পাগল হয়েছে? একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো টেনশনই নাই, আর তুমি ভাবছো আমিও কোনো টেনশন নেব না? হ্যাঁ নিবি না? কেন নেব না? কেন নিবি? কারণ আমি মৌকে। কথাটা বলেই থেমে গেলাম। তাই মামা বলল কি হলো, তুই মৌকে কি? কিছু না। তাহলে এখানে ছুটে এসেছিস কেন, আর বাসায় যেতে চাচ্ছিস না কেন? একজন মানুষ কোনো পশু না, সে গায়েব, তাকে কেউ খুঁজতেছে না, এটা কেমন বিষয়? ভালো বিষয়, যখন নিজের বাপ মাই তাকে খুঁজছে না, আমরা কোন যে তাকে খুঁজবো? রফিক মামার এমন কথায় আমার মাথাটায় আগুন জ্বলতে লাগছিল। তাই আমি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি এবং রফিক মামার শার্টের কলারটা ধরি চেপে, আর আমার হাতের ঘুষি তার দিকে এগিয়ে দিলাম। তাকে মারতে পারলাম না, শুধু আমার হাতটা তার উপর মারতে পারলাম না, কারণ সে আমার অসুস্থতায় আমার পাশে ছিল, আর তাছাড়া সে আমার আপন মামা, আম্মুর ছোট ভাই। তাই আমি আমার হাতটা শার্টের কলার ও ঘুষির মতো মুট করা হাতটাও সরিয়ে নিয়ে মামার শার্ট ঠিক করতে করতে বললাম মামা সরি, আসলে মৌ আমার আপনের থেকেও আরো আপন হয়ে গেছে। কেমনে কি করে সেগুলো আমি জানি না, কিন্তু আমার মৌকে চাই, ভালোবেসে ফেলেছি যে মৌকে। তখন আমার চোখে পানি আসতে লাগছিল, তাই রফিক মামা আমার চোখের পানি মুছে দিয়ে বলল কাছে থাকলে বোঝা যায় না ভালোবাসার মর্ম, দূরে গেলে বোঝা যায় ভালোবাসাটা আসলে কি। কিস নয়, মিস করাটাকেই ভালোবাসা বলে। তখন আমি রফিক মামাকে জড়িয়ে ধরলাম। তখন মামা আমার পেটে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে দিতে বলল চল চল আমরা খুঁজি। তখন আমি মামাকে ছেড়ে দিলাম আর মৌকে আশেপাশের এরিয়া খুঁজতে লাগছিলাম। খুঁজতে খুঁজতে রেল স্টেশনের কাছেও পৌঁছে গেলাম। আবার
তখন দেখতে পেলাম অনেক রাত হয়েছে আর একটা ট্রেনও আসতেছে। তাই আমি মামার দিকে তাকালাম, দেখতে পেলাম মামার ঘুমু ঘুমু ভাব, হাই তুলছে একটু পর পর। আপনারা আবার আমার এই গল্পটা পড়ে হাই তুলেন না, আর হাই তুললে কমেন্টে বলবেন যে আপনিও হাই তুলছেন, কারণ তাদের জন্য একটা স্পেশাল কথা আছে। আমি মামার এমন অবস্থা দেখে মামাকে বলতে লাগলাম, চলো বাসায় কালকের দিনে খোঁজা যাবে। সেই ভালো। তারপর আমি আর রফিক মামা সেই ট্রেনে করে আমাদের শহরের রেল স্টেশনে চলে এলাম, আর আমরা সেখান থেকে বের হলাম। একটা সিএনজি মামা খুঁজতে লাগলো, কিন্তু মামা এত রাতে পাচ্ছিল না কোনো সিএনজি। এভাবে আধা ঘন্টা খোঁজার পর দেখতে পেলো একটা সিএনজি কিছু প্যাসেঞ্জারকে নামাচ্ছে। তাই মামা আমাকে সাথে করে সিএনজিটার নিকট নিয়ে আসলো, আর মামা বলতে লাগলো, যাবেন এই ঠিকানায়? যাব, কিন্তু ভাড়া 3 ডাবল দিতে হবে। বুঝলাম আজকে ঈদ, 2 ডাবল নিতে পারেন, কিন্তু 3 ডাবল একটু জুলুমি হয়ে গেল না? শুনেন, ঈদ তাই 2 ডাবল, আর এত রাতে কোনো সিএনজি কেন, অটো পাবেন না। তাই 3 ডাবল ভাড়া যদি দেন ওঠেন, তা না হলে ফোটেন। চলো মামা উঠো। কিন্তু ভাড়া তো অনেক। কি করা যাবে, আর উঠো। তখন রফিক মামা উঠে পড়লো, আর আমিও উঠে পড়লাম। অনেকটা সময় পর বাসার পাশে রাস্তায় চলে এলাম। আমি আর রফিক মামা সিএনজি থেকে নেমে পড়লাম, আর মামা সিএনজি চালকের বিলটা দিল 3 ডাবল। তারপর আমরা দুজন বাসার ভিতরে চলে আসলাম। বাসার ভিতরে আসার পর রফিক মামা আমার রুমে আমাকে এগিয়ে দিতে আসতে লাগলেই পিছন থেকে আম্মুর ডাক পড়লো, সূর্য আর রফি। তখন আমি আর মামা ঘুরে দাঁড়ালাম, আর দুজনেই বলতে লাগলাম, কয়টা বাজে? দেয়ালে ঘড়ি লাগানো আছে আপু, দেখে নাও। ফাজলামো করছিস তোরা? রাত 3টা বেজে গেছে, এত রাত অবধি কেউ বাসার বাহিরে থাকে? তখন রফিক মামা আমাকে ইশারা করলো, আমাকে বলতে বললো। তাই আমি বলতে লাগলাম, আম্মু আমরা তো আসিফদের বাসায় ছিলাম, আসিফ আমাদের আসতেই দিচ্ছিল না, তবুও আসলাম। মিথ্যার উপর আরো মিথ্যা? না না আম্মু, আমি মিথ্যা কথা বলছি না, আসলে আসিফ আসতে দিচ্ছিল না। রফিক মামা তুমি বলো না। হ্যাঁ আপু, সূর্য সত্যি কথা বলছে। চুপ, তুইও সূর্যর সাথে মিথ্যা কথা বলছিস। সবকিছু তোরই দোষ, তুই আমার ছেলেকে মিথ্যা কথা শিখিয়েছিস। আমি তোর মোবাইলে ফোন করার পর তোদের দেখতে আসিফদের বাসায় যাই, কিন্তু তোদের দেখি না। আমাকে মিথ্যা বলে কইছিলি তোরা? আর আমার তুলার ভাই, আজ থেকে 2 দিন তোর খাবার বন্ধ। বল কোথায় ছিলি? আমি কিছু জানি না আপু, আমার খাওয়াটা বন্ধ করো না আপু, আমি না খেয়ে মরে যাব। মইরা যা তুই, ভুঁড়ি কমা ভুঁড়ি কমা, আর তা না হলে মইরা যা। কইছিলি তোর, বলবি নাকি? তখন আমি কিছু বলতে যাব, আম্মু আমাকে চুপ থাকতে বলল, আর রফিক মামাকে বলতে লাগলো, সত্যি কথা বললে 1 দিনের খাওয়ার বন্ধ থাকবে, আর তা না হলে এখন 2 দিনের জায়গায় 3 দিন। এটা কেমন জুলুম আপু? নাটক বন্ধ করে বল, আর তা না হলে। তোমার আর আমার আপুর বাসায় গেছিলাম। কেন এতদিন পর, আর ঈদের দিনই কেন? আমি কিছু জানি না, সূর্য জানে। কি হয়েছে সূর্য, এত আপসেট কেন তুই? আর সেখানে কেন গিয়েছিলে? খালা খালুর বাসায় গিয়েছিলাম মৌয়ের জন্য। মৌয়ের জন্য মানে? আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বল তো আসল ব্যাপারটা কি? তখন আমি মৌয়ের শেষ চিঠির কথাগুলি আম্মুকে শোনালাম, আর আম্মু সব কথা শুনলো। আর তখন আম্মুকে বলতে লাগলাম, খালু আর খালার কোনো টেনশনই হচ্ছে না, তাদের চেহারা দেখে বুঝতে পারছিলাম মনে হচ্ছিল মৌ তাদের সন্তানই না, মনে হচ্ছিল মৌয়ের বাবা মা অন্য কেউ ছিল। একটা কথা কখনো কাউকে বলিনি। কি কথা আম্মু? মৌ তোর আপন খালাতো বোন না। মানে? তোর খালা আর খালু মৌকে অর্গানাইজেশন থেকে নিয়ে আসছিল ছোটবেলায়, আর এই কথাটা আমরা বড় কয়েকজন ছাড়া কেউ জানে না। আর তোর এমন বাকরুদ্ধ প্রশ্ন শুনে বলে দিলাম, যাতে আমার অসুস্থ ছেলে এসব বিষয়ে আর চিন্তা না করে। বুঝলাম আম্মু, কিন্তু মৌকে তো কোথাও পেলাম না। আর তাছাড়া এই বিষয়টা কি মৌ জানে? মৌ নিজেই জানে না, আর কখনো কেউ বলে নাই। আমি তোকে মৌয়ের ঠিকানা এনে দিতে পারি, কিন্তু একটা নয় 2টা শর্তে। আমি তোমার সব শর্তে রাজি, প্লিজ আম্মু আমায় বলে দাও না মৌ কোথায়। তার আগে বল, মৌ যেমনটা তোকে পছন্দ করে তুইও কি তাকে পছন্দ করিস? অনেক বড্ড বেশি পছন্দ করি। ঠিকানা বলার পর এখন কোথাও যাওয়া যাবে না, কালকে যেতে হবে। দ্বিতীয়,
আমি যে সব কথা তোকে জানালাম মৌয়ের সম্পর্কে, সেটা কখনো কাউকে বলা যাবে না, এবং কি মৌকেও না। ঠিক আছে আম্মু, আমি তোমার সমস্ত শর্তে রাজি। আচ্ছা, তুই তোর রুমে যা, আমি ঠিকানা শুনে তোকে জানাবো। এক্ষুনি জানাবা কিন্তু। বললাম তো জানাবো। তাই আমি আর সেখানে না থেকে রুমের দিকে চলতে লাগলাম। আর মামা রুমের সামনে এসে দেখতে পেলাম মামা বিছানার উপরে বসে আছে। তাই আমি তার রুমের ভেতরে চলে এলাম আর মামার পাশে বসলাম। মামা চুপ করে আছে, তাই আমিও চুপ করে থাকলাম। আর ওদিকে আম্মু তার বোন মৌয়ের মায়ের নাম্বারে কল দিল। তখন মৌয়ের আম্মু ঘুমিয়েছিল, তবু নিজের বড় বোনের ফোন দেখে ঘুম থেকে বসে পড়লো আর আমার আম্মুর ফোনটা রিসিভ করলো। আর তখন বলতে লাগলো, হ্যালো। হ্যাঁ হ্যালো, বলো আপি। ও কোথায়? তখন মৌয়ের আম্মু আমার আম্মুকে বলে দিল মৌ কোথায় আছে, আর এটাও বলে দিল আমি এসেছিলাম। আমার নাজেহাল অবস্থা দেখে মৌয়ের বিষয়ে কিছু জানাইনি। আম্মুও বলে দিল ঠিক করেছে। তারপর তাদের কথা শেষ হতে লাগছিল, আর শেষ হয়েও গেল। তাই আম্মু আমার রুমে যেতে লাগলো। আমি আর মামা চুপচাপ বসে আছি। তখন হঠাৎ করেই রফিক মামা বলতে লাগলো, তোর জন্য এখন আমাকে একদিন না খেয়ে থাকতে হবে। চিল না মামা, তোমার ভাগিনা থাকতে এটা কখনোই সম্ভব না। আমি আছি। তুই কি করবি? তুই তো নিজেই অসুস্থ, আর তুই আছা আমি তো দেখতেই পারছি। চিন্তা কইরো না তো, আমি ম্যানেজ করে দেব। কত ম্যানেজ করলি দেখতে তো পারছি। সূর্য, সূর্য তুই কই? আম্মু আমার রুমে পৌঁছে কথাটা বলল। তখন আমি বুঝতে পারলাম আম্মু আমার রুমে এসেছে। তাই আমি মামাকে আর কিছু বললাম না, আর মামা রুম থেকে বের হয়ে নিজের রুমে চলতে লাগলাম আর এসেও পড়লাম। তখন আম্মু আমাকে দ্রুতভাবে আসতে দেখে বলল, আরামসে। মৌয়ের ঠিকানা। তখন আম্মু মৌয়ের ঠিকানা দিয়ে দিল আর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে চিকন কম্বলটা খানিকটা টেনে আমার শরীরে দিয়ে আমার মাথায় কিছুটা সময় হাত বুলিয়ে দিয়ে তার মোবাইলটা আমার কাছে দিয়ে বলে দিল কোনো সমস্যা হলে আব্বুকে বা রফিক মামার নিকট যেন ফোন করি। তারপর চলে গেল নিজের রুমে। আম্মু চলে গেল, আমি শোয়া থেকে বসে পড়লাম, কারণ আমার চোখে এক ফোঁটাও ঘুম আসছিল না। 14 থেকে 15 দিন এমনিতেই ঘুমিয়েছিলাম দিন রাত, আর এখন মৌয়ের ঠিকানা জানার পর আর একটু ধৈর্য হচ্ছিল না বাসায় থাকার। কিন্তু আম্মুর ওয়াদা দেওয়ার জন্য কিছু করতে পারছিলাম না। এভাবে কয়েক ঘন্টা বসে থাকলাম, 2 ঘন্টার মতো। এখন রাত 3টা নাগাদ বাজে, তাই আর থাকতে পারলাম না বসে। তাই আম্মুর ফোনটা হাতে নিলাম আর আসিফকে ফোন করলাম। আসিফ আমার ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, জি আন্টি বলুন। আমি সূর্য। ও তুই এত রাতে ফোন করলি যে, কোনো কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে। তুই তোর বাইক নিয়ে দ্রুত আমাদের বাসার কাছে আয়, দ্রুত। কথাটা বলে আসিফের ফোনটা কেটে দিলাম। তখন আসিফ আমায় ফোন করতে লাগলো, কিন্তু আমি ধরলাম না আর অপেক্ষা করতে লাগলাম আসিফের। তাই আমি আমার রুমের জানলাটা দিয়ে বাইরে রাস্তায় তাকিয়ে আছিলাম। প্রায় আধা ঘন্টা পর আসিফ তার বাইক নিয়ে বাসার বাইরে চলে এলো। আমি আম্মুর মোবাইলটা বিছানার উপর রেখে দিয়ে বাসার বাইরে চলে এলো আর আসিফের বাইকের পিছনের সিটে বসে পড়লাম। আসিফ প্রশ্ন করলে আমি কোনো উত্তর না দিয়ে আসিফকে রেল স্টেশনের রাস্তায় যেতে বলি। আর কিছুটা সময় পর পৌঁছে যাই রেল স্টেশনের কাছাকাছি। সেখানকার একটা স্কুলের নিকট আমি আসিফকে বাইকটা থামাতে বললাম। আসিফও তার বাইকটা থামালো। আমি সেই স্কুলটা থেকে আম্মুর কথা অনুযায়ী 3টা বাসা পার করলাম আর 4র্থ বাসার কাছে চলে এলাম এবং কলিং বেল চাপতে লাগলাম লাগাতার। ফজরের টাইম ছিল। কিছুটা সময় পর একজন এসে বাসাটার দরজা খুলে দিল। তখন আমি সেদিকে তাকালাম আর দেখতে পেলাম মৌকে। আমাকে দেখতে পেয়ে মৌর চোখে পানি চলে আসতে লাগছিল, আর আমি মৌয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছি। আমি মৌর দিকে তাকিয়েছি আর মৌ আমাকে দেখতে পেয়ে নিজের চোখের পানি লুকাতে পারছিল না। আর এমন সময় মসজিদের মাইকে ফজরের আজান হতে লাগলো আর আসিফও চলে এলো আমাদের কাছে আর আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, গেছে, আবারও গেছে। আর একটু দূরেই দাঁড়িয়ে রইলো। মসজিদের মাইকের আজান শেষ হলে মৌ আমাকে বলতে লাগলো, তুই এখানে এই অবস্থায় কেমনে হলো তোর এমনটা? কোনোভাবেই না, চলো আমার সাথে। আমি মৌয়ের হাত ধরে, আমি কোথাও যেতে পারবো না, তুই তোর বাসায় চলে যা। মৌ আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে, কেন যাবা না? তুমি আমায় পছন্দ করো না? তুমি আমায় ভালোবাসো না? পছন্দ আর ভালোবাসা, হ্যাঁ আমি করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন না, অনেক লেট হয়ে গেছে। ভালোবাসতা মানে? আর কিসের লেট হয়েছে?
আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, আর কিছু বলতে পারবো না। তাহলে চলে আসার সময় চিঠিতে কেন বলছিলাম তোমার পছন্দের কথা? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি অনেকটা সময় সেদিন ওয়েট করেছিলাম, ভেবেছিলাম তুই আসবি, কিন্তু আসিসনি। আমি ট্রেনে একবার রাখার পর এদিক সেদিক তাকাই, কিন্তু তোর দেখা মেলেনি। তবু আমার মন বলছিল তুই আসবি, কিন্তু তুই আসিসনি। তাই আমি আর তোর সাথে যেতে পারবো না। ময়ের এমন ধারণা, এমন বিশ্বাস। আমি আসছিলাম, কিন্তু আমি কি করলাম? অ্যাক্সিডেন্ট হলো আমার, 14 দিন হসপিটালে থাকতে হয়েছে। এগুলো সাফাই আমার দ্বারা মৌকে দেওয়া সম্ভব না। আমার চোখ দিয়ে পানি আসতে লাগছিল, সেটা আবার আসিফ দেখতে পেলো আর বলতে লাগলো, মো আপু, সূর্য আসছিল। আপনি শুধুই সূর্যকে ভুল বুঝতেছেন। আসিফ ভাই, সূর্য কি হেঁটে হেঁটে এসেছিল নাকি? বাই দ্য ওয়ে, হেঁটে এলেও কয়েক ঘন্টায় পৌঁছে যেতে পারতো। আসিফ তুই চুপ কর। আমি আজকে চুপ করব না। আজকে আমাকে বলতেই হবে সেদিন কি ঘটেছিল। সেটা মৌয়ের জানাটা খুব জরুরি। সেদিন সূর্য আপনার জন্য, আপনাকে ফিরে আনার জন্য, তোমার দেওয়া আঘাতের পরও সূর্য তার বাইক নিয়ে কলেজ থেকে বের হয়, আর আমি ওর আম্মুর কথার পর পিছনে যাই। আমার বাইকের স্পিড কম ছিল, আর অন্যদিকে সূর্য তার বাইকটার ফুল স্পিডে চালাচ্ছিল। কয়েকটা ট্রাক ছিল রাস্তায়, 2-1টা ওভারটেক করলেই পরবর্তীতে একটা ট্রাকের সাথে হালকা বাইকটা লাগে, আর তাতেই রাস্তার সাইডে বাইক সহ পড়ে যায়, আর তাতেই ওর এই অবস্থা। আসিফ আমার দিকে হাত দিয়ে ইশারা করে আমার বডি দেখালো। মৌ এতক্ষণ আসিফের কথা শুনছিল। মৌর চোখে তখনও পানি বয়ে চলছে। মৌ আমার কাছে চলে এলো আর আমার গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে জড়িয়ে ধরলো। মৌ জড়িয়ে ধরনিতে আমার শরীরে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস চলে আসলো। মৌ আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি সূর্য, আমি জানতামই না এই বিষয়ে, আর জানলে অবশ্যই তোমার নিকট চলে আসতাম। মৌয়ের মুখে তুমি ডাকটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিছুটা সময় এভাবেই কেটে গেল, আর সকালে সূর্যোদয় হলো আকাশে। তখন আসিফ বলতে লাগলো, সূর্য। হ্যাঁ বল। আমি মৌকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছিলাম, আর মৌও। আশেপাশের বাসার লোকজন তোদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে দে। তখন মৌ তার চোখ খুলে নিল, আর আমার পিছনের দিকে তাকিয়ে দেখতে পেল আসলেই আসিফের কথা সত্য। তাই মৌ আমার শরীর থেকে নিজেকে ছাড়াতে লাগছিল, কিন্তু আমি মৌকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন মৌ বলতে লাগলো, মানুষ আমাদের দেখছে সূর্য। দেখতে দাও। সূর্য, বলো। এখন যদি না ছাড়ো তাহলে তোমার সাথে আমি যাব না। তখন আমি তাকালাম আর দেখতে পেলাম আসলেই লোকজন আমার আর মৌয়ের দিকে তাকিয়ে আছে। দিন দুনিয়ার খেয়ালই ছিল না আমার। তাই আমি মৌয়ের এমন কথায় মৌয়ের শরীর থেকে নিজের শরীর আলাদা করে নিলাম। তখন মৌ আমার দিকে তাকালো আর মুচকে হাসতে লাগলো। আমিও মুচকে হাসলাম, আর মৌ তার বাসার দিকে চলতে লাগলো। আর বাসার সামনে তখন একটা মহিলা দাঁড়িয়ে ছিল। তার নিকট গেল আর বলতে লাগলো, আমাকে এবার ফিরে যেতে হবে। আমাকে আশ্রয় দেওয়ার জন্য সব সময় ঋণী থাকবো। তোমার ছাড়া আমাদের স্কুলটা আর খুব একা একা লাগে। তবুও আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। তখন মৌ মহিলাটিকে জড়িয়ে ধরলো, আর আসিফ আমাকে মহিলাটির দিকে যেতে বলল। তাই আমিও মহিলাটার দিকে চলে এলাম। মহিলা আর মৌয়ের জড়িয়ে ধরা শেষ হলে আমি মহিলাটিকে বলতে লাগলাম, আপনাকে অসংখ্য থ্যাঙ্কস। তখন মহিলাটি আমার মাথায় হাত রাখলো, আর তারপর মৌয়ের হাত আমার হাতে তুলে দিয়ে বলতে লাগলো, জীবনে যেই হয়ে যাক মৌয়ের হাত ছেড়ো না। আমিও ঠিক আছে বলে দিলাম। আর আম্মু ওদিকে আমার রুমে আমাকে অ্যাড্রেস দেওয়ার জন্য আসলো, আর এসে দেখতে পেলো আমি বিছানায় নেই। ওয়াশরুমের কাছে গিয়েও বুঝতে পারলো আমি নেই। তারপর চোখ পড়লো আম্মুর নিজের মোবাইলটার দিকে, যেই মোবাইলটা আমার কাছে গত রাতে রেখে দিয়েছিল। মোবাইলটা হাতে নিল এবং স্ক্রিনে টাচ করলো। তখন দেখতে পেলো আসিফের কয়েকটা মিস কল। তাই আম্মু ফোন করে ডিটেলসে চলে এলো, আর দেখতে পেলো আমি রাত 3টার নাগাদ আসিফকে ফোন করেছিলাম। তাই আম্মুর বুঝতে বাকি রইল না আমি যেখানেই হই না কেন আসিফের সাথে আছি। তাই আম্মু আসিফের মোবাইলে ফোন করতে লাগলো। আসিফ তখন আমার নিকট এলো, আর স্ক্রিনে আমার আম্মুর ফোন আসতেছে সেটা দেখালো, আর বলতে লাগলো, কি করমু? রিসিভ করে কি করবি? কেটে দে। তখন আসিফ আম্মুর ফোন কেটে দিল। আম্মুর তখন প্রচুর রাগ হতে লাগলো, রেগে বলতে লাগলো, আজকে বাসায় আসুক এরা, একেবারে বাসা থেকে বিতাড়িত করব। আম্মু কথাটা বলেই আমার রুম থেকে বের হলো। আর এদিকে আমি মৌকে বললাম, আমাদের যেতে হবে মৌ। তখন মহিলাটি বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, কিন্তু আবার এসো। জি অবশ্যই। তারপর আমি মৌকে সাথে নিয়ে আর আসিফ চলে আসলাম বাইকের কাছে। আসিফ ওর বাইক চালাতে লাগলো, আর আমি আসিফের পিছনে এবং আমার পিছনে মৌ বসলো।
এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কয়েক ঘন্টা পর আসিফের বাইকটায় আমাদের সকলকে বাসায় নিয়ে এলো। আমি আর মৌ বাইক থেকে নেমে পড়লাম। তাই আসিফ বলতে লাগলো, আচ্ছা আমি গেলাম, আন্টি আমায় দেখলে কথা শুনিয়ে দিবে। তখনই আম্মু কোথা থেকে চলে এলো বাসার ভিতর থেকেই। আম্মু আমাদের জন্যই ওয়েট করেছিল। আমাদের আশা দেখা মাত্রই বাসা থেকে বের হয় আর এতক্ষণে আমার নিকটে চলে আসে আর আসিফকে বলতে লাগলো, তুই একা যাবি কেন আসিফ? সূর্যকে সাথে করে নিয়ে যা। ওর জন্য আমার বাসায় কোনো জায়গা নেই। যে ছেলে মায়ের কাছে শর্ত দিয়ে পালন করতে পারে না তেমন ছেলে আমার লাগবে না। আম্মু রেগে ফায়ার হয়ে কথাগুলি বলতে লাগছিল। তখন আমি আম্মুর খুব কাছে চলে এলাম আর আম্মু কাঁধে মাথা রেখে বললাম, আম্মু আমি এখন অসুস্থ, আগে সুস্থ হই, তারপর না হয় তাড়িয়ে দিও। না, এখনই চলে যাবি। যে ছেলে মায়ের কথা শুনে না, শর্ত দিয়েও সে পালন করতে পারে না, সেরকম ছেলে আমার লাগবে না। আম্মু আম্মু সরি, এই দেখো কান ধরছি, নাক মলছি, আর হবে না এমনটা। আমি তোর কোনো কথাই শুনবো না। খালামণি আমার কথা তো শুনবে, তাই না? তোরও কোনো কথাও শুনবো না। যে ছেলে বিয়ের আগে তার মাকে ভুলে অন্য মেয়েকে বেশি ভালোবাসে, তাদের কারো কথা আমি শুনবো না। আম্মুর এত চিল্লাচিল্লিতে বাসার ভিতরে নিজের রুমে থাকা বেবিটাও আব্বু রুমে গিয়ে আব্বুকে জাগিয়ে তুলতে লাগলো। তখন আব্বু ঘুম থেকে উঠলো আর আমার বিল্লি বেবিটা আব্বুকে সাথে করে বাইরে নিয়ে আসলো আর দেখতে পেলো আম্মু আমাদের সাথে রাগী ভাষায় কথা বলছে। আমাদের কাছাকাছি এসে বুঝতে পারলো কেন এমন করছে আম্মু। আব্বু চলে আসছে। আমি, আসিফ বা আম্মু কেউই টের পেলো না, কিন্তু মৌ আব্বুকে দেখে ফেললো। কারণ আমাদের পিছনের দিকে আব্বু ছিল। তাই মৌ বলতে লাগলো, আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি খালু, আপনি? ভালো। বাসার বাইরে ওদের সাথে বকাঝকা করছো কেন? ভিতরে নিয়ে চলো। বকাঝকার মতন কাজ করেছে তোমার ছেলে, তাই করছি। আমার কি ছেলেটা একার নাকি তোমারও ছেলে? হ্যাঁ, আমাদের সন্তানকে একটা শর্ত দিয়েছিলাম, সেটাও মানেনি, তাও মৌয়ের জন্য। তখন আমি মৌয়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম মৌয়ের মাথাটা হেড করে আছে। আব্বু সেটা দেখতে পেলো, তাই আব্বু বলল, তোরা বাসার ভেতরে যা। তখন আমি মৌয়ের হাত ধরে নিলাম আর বাসার ভিতরের দিকে এগোতে লাগলে আম্মু বলল, আর এক পা মৌকে সাথে করে দিলে আমি এই বাসা থেকে চলে যাব। দেখো না আব্বু, আম্মু কেমন উল্টাপাল্টা কথা বলছে, তাও শুধু আমার একটা ভুলের জন্য। এই শোনো না, সূর্য ছেলে মানুষ, আর এখনই তো ওর ভুল করার বয়স। তুমি ওদের বাসার ভেতরে যেতে দাও। তখন আম্মু আর কিছু বলল না আর আব্বু আমাকে ইশারা করলো মৌকে সাথে করে বাসার ভিতরে চলে যেতে। তাই আমি আর মৌ বাসার ভিতরে চলে যেতে লাগলাম আর ওদিকে আসিফ চলে যেতে লাগলে আম্মু আব্বুর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আসিফকে বলতে লাগলো, আসিফ। তখন আসিফ আবারও থামলো আর মুখ গোমড়া করে বলতে লাগলো, ধ্যাত আবারও। আর পিছনের দিকে ঘুরতে লাগলো এবং আম্মু আব্বুর দিকে ঘুরে বলতে লাগলো, জি আন্টি, কিছু বলবেন? তুই আমার ফোন রিসিভ করিস নাই কেন? মোবাইলের নেটওয়ার্ক ছিল না। কানে নিচে লাগাইলে তোর মিথ্যা কথা বন্ধ হবে। সত্যি বলছি আন্টি। তাহলে তাদের মোবাইল রিং হলো কেন? ও সাইলেন্ট ছিল আন্টি। বাবা, তুইও আমার ছেলের বয়সী আর ছেলেও বটে। এত মিথ্যা কথা বলা বন্ধ কর, আর এরপর থেকে মিথ্যা কথা বললে কমপ্লেন তোর আমার কাছে যাবে। ঠিক আছে আন্টি, আমি যাই। যাওয়ার আগে শোন। জি বলুন। এরপর থেকে ফোন করলে ফোন রিসিভ করবি। ঠিক আছে আন্টি। এবার তুই যা। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসিফ চলে গেল। আমি আর মৌ আমার রুমে চলে এলাম। মৌ তখন আমাকে বলতে লাগলো, কি করেছো খালামণির সাথে, যার জন্য খালামণি এত রেগে আছে? একটা শর্ত দিছিল গত রাতে, আর সেটা পালন করতে পারিনি, তাই হয়তো একটু রেগে আছে, কিন্তু আমার আম্মুর মনটা খুব ভালো। হ্যাঁ আমি জানি, বাট খালামণি তোমাকে কি এমন শর্ত দিয়েছিল যে যার জন্য তার অবাধ্য হতে হলো? বাদ দাও সেসব কথা। কেন বাদ দিব? তুমি বলো, আমার জানাটা জরুরি। যার জন্য খালামণি আমায় ইঙ্গিত করে কথা বলছে। আসলে গতকালেই আমি সুস্থ হই, হাঁটতে পারি, আর রাতে তোমার ঠিকানাটা দিয়েছিল এবং শর্ত ছিল যে কালকে সকালে যেতে হবে। তারপর আর কি, সারা রাত ঘুমাতে পারিনি, তাই কেমন যেন আর থাকতে পারছিলাম না। তাই তো রাত 3 থেকে 4টা এরকম সময় চলে আসছি তোমার নিকট। তাই তো বলি,
খালামণি তো আমার উপর রাগ করেনি কখনো, আজকে রাগ করে কটু কথাও শুনিয়ে দিলেন, আর সেটা হয়েছে তোমার জন্য। যার জন্য করি চুরি সেই বলে চোর। তার মানে তুমি চোর? তুমি চোর। আমি কিভাবে চোর হলাম? কেন? তুমি তোমার মন দিয়ে চলে গিয়েছিলে, আর আমার মনটাও সঙ্গে করে চুরি করে নিয়েছিলে। তাহলে তো তুমিও চোর। হ্যাঁ। এত ভালোবেসে ফেলেছো আমায়? অনেক। তখন মৌ আমাকে জড়িয়ে ধরলো, আর কয়েক মিনিট জড়িয়ে ধরেই থাকার পরে হঠাৎ করেই আমার বেবিটা আমার পায়ের ওপর খামচাতে লাগছিল, তাই আমি মৌয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তখন মৌ বলল, কি হয়েছে, তুমি ছেড়ে দিলে কেন আমায়? দেখো না আমার বেবিটা আমার পায়ে কি করছে। আমি মৌকে আমার বিল্লিটাকে দেখি। তখন মৌ আমার বেবিটাকে দেখলো আর বসে পড়লো। তখন আমার বিল্লিটা মৌয়ের কাছে এলো আমার পা ছেড়ে দিয়ে, আর তখন মৌ বিল্লিটাকে 2 হাত দিয়ে তুলে নিল আর বিছানায় বসলো এবং বিল্লিটাকে বসিয়ে দিল বিছানায়, আর বলতে লাগলো, এত দুষ্টু কি কেউ হয়? একটু রোম্যান্সও করতে দিবে না তুমি? ম্যাও, আমাকে বাদ দিয়ে যেত যে তোমরা। কি বললো তোমার বেবি? মৌ আমাকে জিজ্ঞেস করলো। তখন আমি আর দাঁড়িয়ে না থেকে বিছানায় বেবিটার পাশে বসলাম আর বললাম, ও বলছে ওকে নাকি আমরা বাদ দিয়ে দিচ্ছি, কোনো খেয়ালই রাখছি না, এমন কথা বলছে। ও না বেবি, আমরা তোমায় ভুলিনি আর বাদও দিইনি। কথাটা বলেই মৌ আমার বেবি বিল্লিটাকে নিজের হাত দিয়ে আদর করতে লাগলো। কিছুটা সময় এভাবে কাটার পর আমার বেবি বিল্লিটা সেখানেই ঘুমিয়ে পড়লো হাঁটু নামিয়ে দিয়ে। তখন মৌকে আমি বললাম, আমার আদর পাচ্ছে। কিসের আদর? ন্যাকা বুঝো না নাকি? বুঝিয়ে বলো, তাহলে বুঝবো। দূর, আমি বুঝতে পারবো না। ওকে, বুঝিও না, নিরামিষ কোথাকার। আমি নিরামিষ না, আমি আমিষ। দেখো, কথা শুনে বোঝা যাচ্ছে তুমি কেমন। আমি কেমন? তুমি লুচ্চা। আমি ওসব কিছু না, তুমি থাকো, আমি গেলাম। কথাটা বলেই বিছানায় বসা থেকে উঠে দাঁড়ালাম আর চলতে লাগলে তখন মৌ আমার হাত ধরে ফেললো আর বলতে লাগলো, সরি বাবা, আর হবে না, চলো রোম্যান্স করি। আমি এই মুহূর্তে এসব লুচ্চামি করতে পারবো না। বললাম তো সরি। এবার কি সিনিয়র খালাতো বোনকে কানে ধরতে হবে নাকি? তুমি কানে ধরলেও আমার দ্বারা এখন রোমান্স করা সম্ভব না। কেন? আমার এখন এসব করা সম্ভব না, বোঝার চেষ্টা করো। কেন, কি হয়েছে? ওরে আমার মা আমার বাথরুম পাইছে। আমার কথায় মৌ আমার হাত ছেড়ে দিয়ে বলল, ছি। তুমি ছি বলো আর যাই বলো, আমার এখন যেতেই হবে। আর এটা সবারই প্রকৃতির চাপ। কথাগুলি বলতে বলতে আমি ওয়াশরুমের দিকে চলতে লাগলাম আর বাথরুমে এসে প্রকৃতির চাপটা সেরে নিলাম এবং এখন নিজেকে হালকা মনে হচ্ছে, তাই হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর দেখতে পেলাম মৌ কারোর সাথে কথা বলছে ফোনে। আমাকে দেখে ফোনে বলতে লাগলো, আচ্ছা আম্মু, এখন রাখি, কালকে চলে এসো। অতঃপর মৌ তার ফোনটা কেটে দিয়ে নিজের ফোনটা আমার পড়ার টেবিলের উপর রাখলো। আমি মৌয়ের কাছে এলে মৌ আমাকে জড়িয়ে ধরলো আর আমিও মৌকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, খালার সাথে কি কথা বললা? বললাম কালকে যেন তারা তোমাদের বাসায় আসে। কেন? যদি আজকে রোম্যান্স করি তাহলে তো বিয়ে করতেই হবে তোমায়, তাই। ওমা তাই? হ্যাঁ বাবা, তাই। তখন আমি হেসে দিলাম আর তখন মৌ আমার ঠোঁটে কিস করতে আরম্ভ করলো। কিছুটা সময় কিস করা হলে আমি দেখতে পেলাম রুমের দরজাটা খোলা, তাই আমি মৌকে বললাম, একটু ছাড়ো। কপন, আবারও কি প্রকৃতিক চাপ দিয়েছে? না না, রুমের দরজা খোলা, বন্ধ করে দেই। যদি কেউ এর মাঝে দেখে আমাদের রোমাঞ্চ করা অবস্থায়, তখন কি হবে? তখন কিছু হবে না, বিয়ে দিয়ে দিবে আমাদের। নীলজ্জ মেয়ে একটা, ছাড়ো তো। এখন কিন্তু ছেড়ে দিলে আর ধরতে দেব না। কি একটা অবস্থা, রোমান্সের সময়ও প্যারা। আচ্ছা চলো দুজনের সাথে সাথে যাই, যাতে কোনো ছাড়াছাড়ি না হয়। তখন মৌ সম্মত দিল, তাই আমি মৌয়ের হাত ধরেই দরজার কাছে নিয়ে এলাম আর দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে দেওয়ার পর মৌ আবারও আমার ঠোঁটে নিজের ঠোঁটটা দিয়ে দিল। আমার শরীরের শার্টটা খুলতে লাগলো। বোতাম ছিল কয়েকটা, বোতাম খোলার পর একটা বোতাম আর খুলতে পারছিল না, তাই মৌ 2 হাত দিয়ে টান দিল আর বোতামের জায়গাটা সেলাইটা খুলে গেল আর বোতামটা ভেঙে গেল। তখন আমি বলতে লাগলাম, ক্রেজি হয়ে গেছো নাকি? হয়ে গিয়েছি। তারপর আর আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবারও কিস করতে লাগলো। আমিও মৌয়ের সাথে তাল মেলাতে লাগলাম। কিছুটা সময় পর দুজনে বিছানায় তৈও চলে এলাম। তারপরের কাহিনী না হয় আপনাদের ভদ্র পাঠক পাঠিকাদের না শোনাই ভালো। এমনিতেই হয়তো অনেক ছেলে মেয়ে রোজা হালকা হয়ে গেল, তার জন্য দুঃখিত। আমরা রোমান্স শেষ করে শুয়ে আছি, হঠাৎ মৌ তার পাগুলো
আমার পায়ের সাথে মিলাতে যাবে এমন সময় আমার বেবি বিল্লিটা সরিয়ে লাগলো আর সোজা ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে পড়ার সাথে সাথে বেবি বিল্লিটা মেয়াও মেয়াও করতে লাগলো। আমি আর মৌ তখন বসে পড়লাম। শরীরে সেরকম কাপড় চোপড় নেই বললেই চলে, আর দেখতে লাগলাম বিল্লিটাকে। আমরা নিজের দিকে উকি দিয়ে দেখতে পেলাম বিল্লিটা চোখ বড় বড় করে তাকিয়ে মেও মেও শব্দ করছে। আর অমন সময় দরজায় কে যেন নক করলো। তখন আমি বললাম, কে? আমি, দরজা খোল। তখন আমি মৌয়ের দিকে আর মৌ আমার দিকে তাকালো। মৌ দেখতে পেলো আমার চেহারায় লিপস্টিকের দাগ আছে আর আমাকে বলতে লাগলো সাফ করার জন্য, তাও দ্রুত। কিন্তু দ্রুত কিচ্ছু হচ্ছে না। আর অমন সময় আম্মু যা করলো তাতে মনে হতে লাগলো সবকিছু শেষ। তোরা কি বাজে কিছু করছিস? আম্মুর কথা শুনে আমার কিছুটা ভয় হতে লাগলো। আমি মুখ দিয়ে কিছুই বলতে পারতেছি না, এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি তো তাই। তখন মৌ আমাকে বলল, কি বলো? আমি মাথা নাড়ালাম, কারণ মুখ দিয়ে কোনো শব্দই বের করতে পারছি না। আর ওদিকে বেবি বিল্লি মেউ মেউ করেই যাচ্ছে। তখন মৌ আমার দিকে রাগীভাবে তাকালো। আমি নিষ্পাপ দৃষ্টিতে তাকালাম। তখন মৌ আমার গালে থাপ্পড় লাগিয়ে দুটো কাপড় পরে নিল। আর আমি গালে হাত দিয়ে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তার সাথে বিছানার চাদরটাও নিয়ে নিয়েছিলাম, কারণ না হয় আপনাদের না বলি। মৌ গিয়ে আমার রুমের দরজার লকটা খুলে দিল। আর তখন আম্মু আমার রুমে চলে এলে আর মৌকে বলতে লাগলো, তুমি সূর্য রুমে? সূর্য কই? সূর্য তো আমার রুমে গিয়েছে, আমার কিছু জামা ছিল সেখানে, তাই নিয়ে আসতে। হোয়াট? তুমি আর সূর্য কি এক রুমে থাকবা? এই রে, কি বলে দিলাম আবল তাবল। এখন তো আজে বাজে ভাববে খালামণি। আমি ওয়াশরুম থেকে সব শুনছিলাম আর পরিষ্কার হচ্ছিলাম। তাই আমি বললাম, মার ডালা রে মার ডালা, আর কোনো জিনিস পাইনি, এটাই বলতে হবে মৌকে। আর আম্মু বলল, গুনগুন করে কি বলো মৌ? বললাম, জি খালামণি, আমাদের তো বিয়ে হবে, তাই একসাথে থাকার ডিসিশন নিয়েছি। এক রুমে থাকবা মানে? আর বিয়ের আগে ছেলে মেয়েকে এক রুমে থাকা হারাম, জানো না? আর কে তোমাদের বিয়ে দিবে শুনি? আমি তো জানি বাজে কিছু করাটা হারাম, তাছাড়া কিছু না। আর আপনারাই তো আমাদের বিয়ে দেননি খালামণি। হ্যাঁ, তোমারে বলছে যে ছেলে আমার কথায় মান্য করে না তার সাথে তোমার বিয়ে দিব না। তখন আমারও শরীর পরিষ্কার করা হয়ে গেছে, তাই আর আমি সেখান থেকে চুপ থাকতে পারছিলাম না। তাই আমি ওয়াশরুম থেকে বের হয়ে বলতে লাগলাম, বিয়ে তোমাদের দিতেই হবে, কারণ আমরা এক হয়ে গেছি। তখন আম্মু আমার বিছানার দিকে তাকিয়ে দেখলো চাদর নেই বিছানায়। এরপর মৌয়ের দিকে তাকালো আর মৌ তখন নিচের দিকে তাকালো। আম্মু সবটা বুঝে গেল, তাই আম্মু রেগে মেগে রুম থেকে বের হয়ে গেল। তখন আমি মৌয়ের সামনে আসলাম আর বলতে লাগলাম, সব প্রবলেম সলভ। তুই আমার ছাতা সমাধান করবি। এখন তো আর কোনো সমস্যা হবে না। আমি কথাটা বলেই মৌয়ের হাত ধরি। তখন মৌ তার হাত আমার থেকে ছাড়িয়ে নিয়ে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, তুই থাক তোর সমাধান নিয়ে, আমি আমার রুমে যাচ্ছি। আমি আসি। আমি গালে হাত দিয়ে, তুই আমার সাথে আসলে না জুতার বাড়ি খাবি। এখন থেকে নো টাচ, নো ধরাধরি, একেবারে বিয়ের পর। কথাটা বলেই আমার রুমের ভিতরে গিয়ে টেবিল থেকে ওর ফোনটা হাতে নিয়ে আমার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আর এদিকে আমি বেচারা, না আছে মোবাইল না আছে মৌ। তখন বেবি বিল্লিটা বলতে লাগলো, মেউ মেউ মেউ, ঠিক হইতে ভালো হইতে, আমি ক্ষতি হইতে। তখন আমি আমার নাকের ডগায় আঙ্গুল দিয়ে বললাম, চুপ, একদম চুপ, তা না হলে তোর খবর করে কবর দিয়ে দেবো। ফাইজলামি করস সবসময়। তখন বেবি বিল্লিটা আর কোনো মেউটেও কিচ্ছু বলল না, সেখান থেকে সরে গিয়ে টেবিলের উপর বসে পড়লো। আমি বিছানায় বসে পড়লাম আর হাঁটুতে অনুভব করতে পেলাম কেমন যেন ব্যথা করছে। তাই আমি ডক্টরের দেওয়া ঔষধের থেকে কিছু ঔষধ খেয়ে নিলাম। ঔষধ খাওয়ার পর কেমন যেন খিদে খিদে লাগছিল। আমার মনে হয়ে গেল আজকে সকাল থেকে 2টা থাপ্পড় ছাড়া কিচ্ছু খাইনি। তাই আমি আমার রুম থেকে বের হলাম আর ডাইনিং টেবিলের নিকট চলে আসতে লাগলাম। তখন রফিক মামা রুমে আমার নজর গেল। দেখতে পেলাম রফিক মামা বিছানার উপর বসে আছে। তাই আমি মামা রুমে চলে এলাম। রুমে আসার পর মামার পাশে বিছানায় বসে পড়লাম আর বলতে লাগলাম, কি হয়েছে মামা, তোমার মুখ শুকনো লাগতেছে কেন? সেটা তো তোর জন্যই হয়েছে। আমি কি করলাম? কেন, গতকালকে রাতের কথা মনে নেই তোর? রফিক মামার কথায় সব মনে চলে এলো। এতক্ষণ মনেই ছিল না এই বিষয়টা। তাই আমি মামাকে বললাম, তোমায় তো বলছি আমি থাকতে তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার মোবাইলটা দাও। কি করবি? দাও তো বলছি, দাও। তখন রফিক মামা তার মোবাইলটা আমার হাতে দিল। আমি পিৎজা অর্ডার করে দিলাম মোবাইল দিয়ে। তারপর মামাকে বলে দিলাম বাসার বাইরে গিয়ে পিৎজা নিয়ে নিতে। তারপর আমি রুম থেকে বের হতে লাগলে মামা বলতে লাগলো, কিন্তু টাকা?
আমি না শোনার ভান করে সেখান থেকে কেটে পড়লাম আর ডাইনিং টেবিলের নিকট চলে এলাম। দেখতে পেলাম কোনো খাবারই নেই টেবিলে। তাই আমি কিচেন রুমে গেলাম। দেখতে পেলাম আম্মু রান্না করতেছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি করো, আমার খিদে লাগছে। তখন আম্মু আমার দিকে ঘুরে দাঁড়ালো। শুধু আম্মু নয়, হাতে রান্না করার খুন্তি আর ভয়ঙ্করভাবে বড় বড় চোখ করে আছে। আম্মুর এমন রাগী লোক আমি জীবনে দেখিনি। আম্মু রাগী লোক নিয়ে আছে আর আমার প্রতি অনেক রেগে আছে, কিন্তু কিছু করতেও পারছে না ঝাড়ি দেওয়া ছাড়া, কারণ আমি অসুস্থ। যদি আমি সুস্থ থাকতাম আর আমাকেও মৌকে একই রুমে ওই রকম কথা বলতে শুনতো আর বিছানায় এমন ভাব দেখতো, তাহলে আমাকে বাসা ছাড়া করতো। কিন্তু আমার ভাগ্য অনেক ভালো, অসুস্থ থাকার জন্য আম্মু কিচ্ছু করতে পারছে